ধারানগরী ছিল এমন একটি রাজ্য যেখানে সুখ ও সমৃদ্ধির রাজত্ব ছিল। সেখানে রাজা খড়গ সিংহ রাজত্ব করতেন, যার ন্যায়পরায়ণতা ও বীরত্ব দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ ছিল। তার স্ত্রী রানী রূপবতী শুধু রূপবতীই ছিলেন না, তিনি ছিলেন এক পতিব্রতা নারী, যার ছায়ায় তাদের দুই পুত্র রূপ ও বসন্ত বড় হয়ে উঠছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ রানী রূপবতী অসুস্থ হয়ে পড়লেন। রানীর অসুস্থতায় সমগ্র রাজপ্রাসাদে বিষাদের ছায়া নেমে এলো। রাজা খড়গ সিংহ দূরদূরান্তের রাজ্য থেকে রাজ চিকিৎসকদের ডেকে পাঠালেন। নানা ধরনের চিকিৎসা করা হলো, কিন্তু কোনো চিকিৎসকই রানীর রোগের প্রকৃত কারণ বুঝতে পারলেন না। ফলে রানীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার পরিবর্তে তার অবস্থা ক্রমশ অবনতি হতে লাগল। দিন দিন তিনি দুর্বল হয়ে পড়লেন এবং তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। একদিন রানী রূপবতী তার কক্ষে শায়িত ছিলেন। তার দৃষ্টি পড়ল রাজপ্রাসাদের বাগানে থাকা একটি গাছের দিকে, যেখানে একটি পাখির বাসা ছিল। সেই বাসায় এক জোড়া পাখি ও তাদের দুইটি ছোট ছানা বসবাস করত। রানী তাদের দেখে এক ধরনের প্রশান্তি অনুভব করলেন। তিনি ভাবলেন, কি সুন্দর দৃশ্য, একটি ছোট্ট পরিবার একসঙ্গে সুখ ভাগ করে নিচ্ছে কি। কিন্তু কয়েকদিন পর সেই মা পাখিটি মারা গেল। পুরুষ পাখিটি একা হয়ে গেল। কিছুদিন পর সে একটি নতুন সঙ্গিনী নিয়ে এলো। রানী এই সমস্ত দৃশ্য দেখে মনের মধ্যে ভাবলেন, সম্ভবত এটাই জীবনের চিরন্তন সত্য। একটি জীবন শেষ হলে আরেকটি নতুন জীবন শুরু হয় কি। কিন্তু তারপর একদিন এমন কিছু ঘটল যা দেখে রানীর হৃদয় কেঁপে উঠল। চড়া যখন খাদ্য সংগ্রহে গিয়েছিল, তখন নতুন চড়ুইটি তাদের সেই ছোট দুটি ছানাকে বাসা থেকে ফেলে দিল। নিষ্পাপ সেই ছানাগুলো নিচে পড়ে গিয়ে মারা গেল। রানী রূপবতী যখন এই দৃশ্য দেখলেন, তখন তার হৃদয় যন্ত্রণায় ভরে উঠল। তার মনে অসংখ্য প্রশ্ন উকি দিতে লাগল। আমার অবস্থাও কি সেই মা পাখিটির মতো? আমার মৃত্যু কি আসন্ন? যদি তাই হয়, তবে রাজা কি নতুন রানী নিয়ে আসবেন? তিনি কি আমার রূপ ও বসন্তকে ভালোবাসবেন, নাকি তাদেরও এভাবেই নির্মমভাবে ত্যাগ করে দেবেন? এইসব প্রশ্ন তার চোখের সামনে ভেসে উঠতেই রানীর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। রূপ ও বসন্তের ভবিষ্যৎ নিয়ে তিনি ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, যদি আমি না থাকি, তবে আমার দুই সন্তানের কি হবে? দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে রানী রূপবতী তার দুই পুত্রকে নিজের কাছে ডেকে নিলেন। রূপ ও বসন্ত মার পাশে এসে বসল। রানী তাদের বুকে টেনে নিলেন এবং স্নেহভরে তাদের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বাচ্চারা, তোমরা দুজনই আমার জীবন। আমি চিরকাল তোমাদের সঙ্গে থাকব, তা আমি সামনে থাকি বা না থাকি। তোমরা একে অপরকে কখনো ছেড়ে দেবে না, সব সময় একসঙ্গে থাকবে, বুঝলে? মায়ের কথা শুনে রূপ উদ্বিগ্ন হয়ে বলল, মা, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো ঠিক হয়ে যাবে, তাই না? বসন্ত শিশুসুলভ সরলতায় বলে উঠল, হ্যাঁ মা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা তোমার সাথে খেলতে চাই। বাচ্চাদের কথা শুনে রানীর চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ বাচ্চারা, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। কিন্তু রানীর মন তখনও ব্যথায় ভারাক্রান্ত ছিল। তিনি তার দাসীকে রাজাকে ডেকে আনতে পাঠালেন। দাসী দ্রুত গিয়ে রাজাকে বলল, মহারাজ, মহারানীর শরীরের অবস্থা খুবই খারাপ, তিনি আপনাকে দেখতে চান। দাসীর কথা শুনে রাজা খড়গ সিংহ এক মুহূর্ত দেরি না করে পায়ে হেঁটেই রানীবাসের দিকে রওনা দিলেন। যতই তিনি রানীর মহলের কাছাকাছি যাচ্ছিলেন, ততই এক অজানা আশঙ্কায় তার হৃদয় ভারী হয়ে উঠছিল, আর তার পা যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। যখন রাজা খড়গ সিংহ রানীর কক্ষে পৌঁছালেন, তখন দেখলেন রানী সম্পূর্ণ জগতের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে এক দৃষ্টিতে শূন্যতার দিকে তাকিয়ে আছেন। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। রাজা তৎক্ষণাৎ রানীর পাশে বসে তার হাত ধরে ফেললেন এবং স্নেহভরে বললেন, রানী, তুমি কেন এত দুঃখিত হচ্ছ? আমি তোমাকে কিছুই হতে দেব না। আমি পৃথিবীর প্রত্যেকটি কোণ খুঁজে দেখব, কোথাও না কোথাও তোমার চিকিৎসার উপায় অবশ্যই পাওয়া যাবে। তুমি কোনো চিন্তা করো না প্রিয়তমা, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। রাজা খড়গ সিংহের কথা শুনে রানী রূপবতী মৃদু কণ্ঠে বললেন, না মহারাজ, এখন আর কিছু ঠিক হবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার মৃত্যুর সময় এসে গেছে। তবে প্রিয় স্বামী, মৃত্যুর আগে আমি আপনার কাছ থেকে একটি প্রতিজ্ঞা চাই। রাজা উদ্বিগ্ন হয়ে বললেন, রানী, তোমাকে কিছু হবে না, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। তবে যদি এতে তোমার মন শান্তি পায়, তবে আমি তোমাকে যে কোনো প্রতিজ্ঞা দিতে প্রস্তুত করি। রাজা খড়গ সিংহের প্রতিশ্রুতি শুনে রানী রূপবতী তাকে সেই চড়ুই পাখির ঘটনার সম্পূর্ণ কাহিনী শোনালেন এবং বললেন, মহারাজ, আমার মৃত্যুর পর আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি আর কখনো দ্বিতীয় বিবাহ করবেন না। আমি অন্য কিছু নিয়ে চিন্তিত নই, কিন্তু আমার একমাত্র উদ্বেগ রূপ ও বসন্তকে নিয়ে। আমি জানি না, যদি অন্য কেউ এই রাজমহলে রানীর আসন গ্রহণ করে, তবে সে আমাদের এই ছোট্ট দুটি সন্তানকে কিভাবে গ্রহণ করবে, তাদের প্রতি কেমন ব্যবহার করবে। রানীর কথা শুনে রাজা খড়গ সিংহ তার হাত শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বললেন, রানী, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি কখনো দ্বিতীয় বিবাহ করব না।
আমি আমাদের রূপ ও বসন্তকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসব এবং তাদের যথাযথ লালন পালন করব। রাজা খড়গ সিংহের এই প্রতিজ্ঞার শব্দ শোনামাত্র রানীর মুখে এক গভীর প্রশান্তির হাসি ফুটে উঠল। মনে হলো যেন তার আত্মা শুধু এই প্রতিশ্রুতির অপেক্ষায় ছিল। রাজা কথা শেষ করতেই রানী রূপবতীর প্রাণ পাখি উড়ে গেল। রাজা খড়গ সিংহের যেন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গেল। তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন। পুরো রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো। রূপ ও বসন্ত, ছোট দুটি ভাই, বারবার তাদের মায়ের দেহকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তারা জানত তাদের মা আর কখনো ফিরে আসবে না। রাজা খড়গ সিংহ ভারাক্রান্ত হৃদয়ে সমস্ত বিধি মেনে রানীর দাহক্রিয়া সম্পন্ন করলেন। রানীর মৃত্যুর পর রাজা ধীরে ধীরে গভীর বিষাদে ডুবে গেলেন। তিনি ক্রমশ গম্ভীর ও নীরব হয়ে পড়লেন। তিনি রাজদরবারে যাওয়া প্রায় বন্ধ করে দিলেন। আর গেলেও কোনো রাজকার্য পরিচালনা করতেন না, কেবল চুপচাপ বসে থাকতেন। দিন পেরিয়ে গেল, মাস পেরিয়ে গেল, কিন্তু রাজা খড়গ সিংহের অবস্থার কোনো পরিবর্তন হল না। রাজ্যের সমস্ত মন্ত্রী ও সভাসদরা রাজাকে এই অবস্থায় দেখে অত্যন্ত দুঃখিত হলেন। একদিন রাজা দরবারে গভীর বিষাদে নিমগ্ন হয়ে বসেছিলেন। তখন তার মন্ত্রী ও প্রধান উপদেষ্টারা পরামর্শ করে তার কাছে এসে বললেন, হে মহারাজ, অনুগ্রহ করে আপনি দ্বিতীয় বিবাহ করুন। নতুন রানী এলে হয়তো আপনি ধীরে ধীরে প্রথম রানীর শোক ভুলতে পারবেন। সকলের কথা শুনে রাজা খড়গ সিংহ কঠোর কণ্ঠে বললেন, না, আমি কখনো তা করব না। আমি আমার মৃত্যুপথযাত্রী রানীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি দ্বিতীয় বিবাহ করব না। এক মন্ত্রী অনুনয় করে বললেন, রাজন, অন্তত আপনার জন্য নয়, রূপ ও বসন্তের জন্য বিবাহ করুন। তারা তাদের মায়ের ভালোবাসা ফিরে পাবে। রাজ্যের সমস্ত মন্ত্রী ও উপদেষ্টারা একের পর এক রাজাকে বোঝাতে থাকলেন। অবশেষে প্রবল চাপে পড়ে রাজা খড়গ সিংহ অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করতে রাজি হলেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো এতে আমার সন্তানরা আবার মায়ের স্নেহ পাবে। এরপর রাজা খড়গ সিংহ চন্দ্রিকা নামের এক নারীকে বিয়ে করলেন। কিন্তু তিনি জানতেন না যে চন্দ্রিকা আসলে একজন অত্যন্ত নিষ্ঠুর ও স্বার্থপর নারী। যখন রাজা চন্দ্রিকাকে মহলে নিয়ে এলেন, তখন ছোট্ট রূপ ও বসন্ত বিস্মিত হয়ে পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, পিতাজি, এই মহিলাকে? রাজা স্নেহভরে বললেন, বাচ্চারা, এ তোমাদের নতুন মা। নিষ্পাপ শিশুরা এটা শুনে খুব খুশি হয়ে গেল। তারা ভাবল, নিশ্চয়ই নতুন মা আমাদের গল্প শোনাবে, আমাদের সঙ্গে খেলবে, আদর করবে। এই আশায় তারা আনন্দিত মনে রানীর কক্ষে গেল এবং স্নেহভরে ডাকল, মা, মা। কিন্তু রানী চন্দ্রিকা রাগে ফেটে পড়ল। সে কঠোর কণ্ঠে ধমক দিয়ে বলল, কে মা? কোথাকার মা? আমি তোমাদের কোনো মা নই। তোমাদের মা তো মারা গেছে। এরপর চন্দ্রিকা ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিয়ে বলল, আর কখনো আমার ঘরে পা রেখো না, না হলে চামড়া ছিলে নেব। দুটি নিষ্পাপ শিশু চমকে গেল। তারা হতবাক হয়ে গেল, কান্নায় ভেঙে পড়ল, কিন্তু চুপচাপ মাথা নিচু করে কক্ষ থেকে বেরিয়ে গেল। রাজা খড়গ সিংহ দরবার থেকে ফিরে দেখলেন তার দুটি সন্তান রানীর কক্ষ থেকে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে আসছে। তিনি দ্রুত রানীর কাছে গেলেন ও জিজ্ঞাসা করলেন, রানী, কি হয়েছে? বাচ্চারা কেন কাঁদছে? চন্দ্রিকা বিরক্ত হয়ে বলল, শুনে রাখুন রাজন, আজ থেকে এই বাচ্চারা শুধু আমার কক্ষে নয়, পুরো মহলেই আমার সামনে পড়বে না। আপনি এদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। রানীর কথায় রাজা ভীষণ ব্যথিত হলেন। তিনি ভাবলেন, আমি তো ভেবেছিলাম নতুন মা এদের ভালোবাসবে, কিন্তু কি হয়ে গেল? তবুও তিনি কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করে দুঃখ ভারাক্রান্ত মনে রানীর আদেশ মেনে নিলেন এবং সন্তানদের জন্য রাজপ্রাসাদের বাইরে এক আলাদা আবাসের ব্যবস্থা করলেন। রূপ ও বসন্ত আলাদা প্রাসাদে বড় হতে লাগল। সময় বয়ে গেল, রাজা খড়গ সিংহ বৃদ্ধ হয়ে পড়লেন আর দুই রাজপুত্র তরুণ হয়ে উঠল। এদিকে রাজা বৃদ্ধ হওয়ায় রানী চন্দ্রিকা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেল। একদিন রূপ ও বসন্ত প্রাসাদের বাইরে বল নিয়ে খেলছিল। হঠাৎ বল গড়িয়ে রানীর মহলে চলে গেল। রূপ তার বল আনতে রানীর মহলে প্রবেশ করল। চন্দ্রিকা যখন তাকে দেখল, তার চোখ বিস্ময়ে ছলকে উঠল। একটি শক্তসমর্থ সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়েছিল। রানীর মনে অদ্ভুত এক কামনা জেগে উঠল। রূপ সম্মানে হাত জোড় করে বলল, প্রণাম রানীমা। রানী অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে নবযুবক? এখানে কি কারণে এসেছ? রূপ নম্র স্বরে বলল, মৌসিজি, আমি আপনার বড় ছেলে রূপ। খেলার সময় আমাদের বল ভুল করে আপনার মহলে এসে পড়েছে, সেটি নিতে এসেছি। রানী চন্দ্রিকা চোখ শুরু করে তাকাল এবং কাতর কণ্ঠে বলল, রূপ, তুমি তো তোমার নামের মতোই অপরূপ, কিন্তু এই বেটার শব্দটা ব্যবহার করার কি দরকার? তুমি যুবক, আমিও যুবতী, আমাদের জুটি দারুণ মানাবে। রূপ হতভম্ব হয়ে গেল। সে লজ্জায় লাল হয়ে বলল, মৌসিজি, আপনি কেমন কথা বলছেন? আপনি আমার বাবার স্ত্রী, আপনাকে এসব কথা বলতে লজ্জা পাওয়া উচিত। রানী তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোমার বাবা? সে বুড়ো, মূল্যহীন, আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। আমার কাছে গুরুত্ব শুধু তোমার। রূপ ক্ষোভ ও লজ্জায় ফুঁসতে লাগল। সে দৃঢ়স্বরে বলল, আপনি আমার সৎ মা হলেও মাই, কেন একজন মাছেলের সম্পর্ককে কলুষিত করতে চাইছেন?
রানীর চোখ রাগে জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। তারপর সে কোমল কণ্ঠে বলল, রূপ, তুমি কেন এত অহেতুক জেদ করছো? সব কিছু ভুলে যাও, এসো আমার কাছে। এই বলে রানী তার হাত শক্ত করে চেপে ধরল এবং নিজের দিকে টানল। রূপ তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, মাসি, মনে হচ্ছে তুমি তোমার লজ্জা আর সম্ভ্রম সম্পূর্ণ হারিয়ে ফেলেছ। তোমার তো লজ্জা পাওয়া উচিত। তোমার এই ব্যবহার অত্যন্ত অপমানজনক। রানী চন্দ্রিকা বুঝতে পারল যে এই যুবক সহজে তার ফাঁদে পা দেবে না, তাই সে কঠোর স্বরে বলল, দেখ রূপ, যদি তুমি আমার কথা না শোনো তবে এর ফল ভোগ করতে হবে। এখনো পর্যন্ত তুমি শুধু আমার ভালোবাসা দেখেছ, কিন্তু আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। রূপ নির্ভীকভাবে বলল, ঠিক আছে মাসি, তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমি যাচ্ছি। রানী ক্রোধে চিৎকার করে উঠল, আমার ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছ? এর পরিণাম ভালো হবে না। সন্ধ্যার দিকে রাজা যখন তার মহলে ফিরে এলেন, তখন দেখলেন রানী চন্দ্রিকা কাঁদছে, তার পোশাক ছেঁড়া, বিছানায় লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েছে। রাজা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, রানী, কি হয়েছে? কেন তুমি এমন অবস্থায় আছো? রানী আরও নাটকীয়ভাবে কাঁদতে লাগল এবং বলল, রাজন, আমি কি করে বলি? এই কথা মুখে আনতেও আমার লজ্জা লাগছে। রাজা উদ্বিগ্ন হয়ে বললেন, রানী, যে কথাই হোক, আমাকে স্পষ্ট করে বলো। তখন রানী চোখের জল মুছতে মুছতে বলল, মহারাজ, আপনার বড় ছেলে রূপ আমার ঘরে ঢুকে আমাকে অসম্মান করার চেষ্টা করেছে। আমি অনেক কেঁদেছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু তার মাথায় যেন পাগলামির ঝোঁক চেপে বসেছিল। রাজা হতবাক হয়ে গেলেন। প্রথমে তিনি বিশ্বাস করতে পারলেন না যে তার নিজের ছেলে এমন কাজ করতে পারে, কিন্তু রানী চন্দ্রিকা নিজের অভিনয়ের দ্বারা রাজাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করিয়ে দিল। ক্রোধে রাজা খড়গ সিংহ চিৎকার করে বললেন, এমন পাপী সন্তান থাকার চেয়ে আমার নিঃসন্তান থাকাই ভালো ছিল। আমি তার মুখও দেখতে চাই না। তিনি সঙ্গে সঙ্গেই রাজ্যের সৈন্যদের আদেশ দিলেন, মহলের প্রধান দরজায় রাজপুত্র রূপের নামে দেশ নির্বাসনের আদেশ লিখে ঝুলিয়ে দাও। সন্ধ্যায় যখন রূপ ও বসন্ত দুভাই খেলাধুলা করে ফিরে আসে, তখন রূপের চোখ রাজ আদেশের দিকে পড়ে। সেটি দেখেই সে হঠাৎ থেমে যায় এবং পিছন ফিরে হাঁটতে শুরু করে। বসন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? তুমি কোথায় যাচ্ছ? রূপ শাহী ফরমান দেখিয়ে বলল, বসন্ত, পিতাজি আমাকে দেশ নির্বাসনের আদেশ দিয়েছেন। আমি আর এই রাজ্যে থাকতে পারবো না। এখন আমার এখানে আর কোনো কাজ নেই। বসন্ত বিস্ময়ে বলল, না দাদা, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের রাজা মহারাজের কাছে গিয়ে সব কিছু স্পষ্ট করা উচিত কি? তখন রূপ বসন্তকে সকালবেলার পুরো ঘটনা খুলে বলল। সব শুনে বসন্ত বলল, তাহলে চলো দাদা, আমরা এই সত্যটা পিতাজিকে জানিয়ে দিই। রূপ মাথা নাড়িয়ে বলল, না বসন্ত, এখন সময় পেরিয়ে গেছে। যদি পিতাজি রায় দেওয়ার আগে আমাকে ডেকে আমার কথা শুনতেন, তাহলে হয়তো আমি সত্য প্রমাণ করতে পারতাম, কিন্তু এখন কিছু করার নেই গো। বসন্ত কান্নায় ভেঙে পড়ে বলল, দাদা, আমি তোমার সঙ্গেই যাব। রূপ তার কাঁধে হাত রেখে বলল, না বসন্ত, দেশ নির্বাসন আমাকে দেওয়া হয়েছে, তুমি কেন আমার সঙ্গে পথে পথে ঘুরবে? কিন্তু বসন্ত দৃঢ়ভাবে বলল, না দাদা, তোমাকে ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। আজ তোমার সঙ্গে যা হয়েছে তা কাল আমার সঙ্গেও হতে পারে। রূপ শেষ পর্যন্ত বসন্তের কথা মেনে নিল। দুবাই রাজবেশ পরিত্যাগ করল এবং ভারাক্রান্ত হৃদয়ে রাজ্যের সীমানা ছেড়ে বেরিয়ে পড়ল। দুজন যখন দীর্ঘ পথ অতিক্রম করে এক গভীর জঙ্গলে পৌঁছাল, তখন তারা নিজেদের দুর্ভাগ্যের কথা আলোচনা করছিল। বসন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ যদি আমাদের মা বেঁচে থাকতেন, তাহলে কি আমাদের এমন দুর্ভোগ সহ্য করতে হতো? চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং বিশ্রামের জন্য এক বিশাল গাছের নিচে বসে পড়ল। শীতল বাতাসের স্রোত এবং দিনের পরিশ্রমের কারণে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে একটি বিষাক্ত সাপ এসে বসন্তকে দংশন করল। বসন্ত ব্যথা অনুভব না করেই ঘুমের মধ্যেই প্রাণ হারাল। কিছুক্ষণ পরে রূপ ঘুম থেকে উঠে বসন্তের দিকে তাকাল। সে দেখল বসন্তের শরীর নীল হয়ে গেছে। রূপ বুঝতে পারল ভাইকে কোনো বিষাক্ত সাপ দংশন করেছে। সে বুক ফাটিয়ে কান্না করতে লাগল এবং চিৎকার করে বলল, হে ভগবান, তুমি আমার সঙ্গে এমন নিষ্ঠুরতা কেন করলে? আমার ভাইয়ের বদলে কেন আমি মারা গেলাম না? তুমি আমার ভাগ্যে কেবল দুঃখই কেন লিখলে? ছোটবেলায় আমাদের মা চলে গেলেন, আর এখন আমার একমাত্র আশ্রয় আমার ভাই বসন্তকেও তুমি আমার থেকে কেড়ে নিলে। হে ভগবান, এ কেমন বিচার? রূপ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসন্তের জন্য কাফন আনতে রওনা দিল। চলতে চলতে রূপ একটি নগরীর কাছাকাছি এসে পৌঁছায়। সেদিন সেই নগরীর রাজা মারা গিয়েছিলেন। ওই নগরীর একটি অদ্ভুত নিয়ম ছিল, যেই রাজা শেষযাত্রার সময় তার শবযাত্রার সামনে এসে পড়বে, তাকেই নগরীর নতুন রাজা ঘোষণা করা হবে। সংযোগবশত যখন নগরবাসীরা মৃত রাজার দেহ নিয়ে শ্মশানের পথে যাচ্ছিল, তখনই রূপ সেই নগরীর প্রবেশদ্বারে এসে পৌঁছায়। শবযাত্রার সামনে পড়তেই নগরবাসীরা নিয়ম অনুযায়ী তাকে তাদের রাজা হিসেবে গ্রহণ করে। অন্যদিকে মহাদেব ও মা পার্বতী সেই সময় ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। মা পার্বতী হঠাৎ একটি তরুণের নিথর দেহ দেখে বললেন, প্রভু, দেখুন না, কত সুন্দর এক যুবক, এত অল্প বয়সে তার মৃত্যু হয়ে গেল।
দয়া করে আপনি একে আবার জীবন দিন গু। মহাদেব বললেন, প্রিয়, এই পৃথিবী মৃত্যুলোক। এখানে সবাই তাদের কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে। আমরা কতজনের দুঃখ দূর করব? কিন্তু মা পার্বতী জেদ ধরে বললেন, না স্বামী, আপনাকে একে বাঁচাতেই হবে। অবশেষে মহাদেব পার্বতীর কথা মেনে নিয়ে বসন্তকে জীবিত করে দিলেন এবং সেখান থেকে অন্তর্ধান হলেন। বসন্ত হঠাৎ উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল তার ভাই রূপ কোথাও নেই। সে আতঙ্কিত হয়ে পড়ল এবং রূপকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। চলতে চলতে সে সেই নগরীতে এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগেই রূপকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজা হওয়ার পরও রূপ অত্যন্ত শোকাতুর ছিল। সে তার মন্ত্রী ও রাজসভাসদের কান্নাভরা কণ্ঠে বলল, তোমরা আমাকে জোর করে এই নগরীর রাজা বানিয়ে দিলে, কিন্তু আমি তো এক দুঃখী মানুষ। আমি রাজা হতে আসিনি, আমার মৃত ভাইজের শেষকৃত্যের জন্য কাফন আনতে গিয়েছিলাম। এই কথা বলে সে সৈন্যদের সঙ্গে নিয়ে সেই স্থানে গেল যেখানে সে তার ভাই বসন্তের নিথর দেহ রেখে এসেছিল। কিন্তু সেখানে গিয়ে সে হতবাক হয়ে গেল। বসন্তের মৃতদেহ সেখানে নেই। রূপ আরও শোকে ভেঙে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, এ কেমন লীলা তোমার? একদিকে তুমি আমাকে রাজা বানালে, আর অন্যদিকে আমার ভাইজের অন্ত্যেষ্টি পর্যন্ত করতে দিলে না। কেমন অভাগা ভাই আমি, যে নিজের ভাইকে শ্মশানে নিয়ে যেতে পারলাম না। এখন আমি কোথায় খুঁজব তাকে, হে ভগবান? তখন রাজার সৈন্যরা বলল, মহারাজ, ক্ষমা করুন, কিন্তু এটি গভীর জঙ্গল, এখানে বহু হিংস্র বন্যপ্রাণী রয়েছে। সম্ভবত তাদের মধ্যে কোনো প্রাণী আপনার ভাইজের মৃতদেহ নিয়ে গেছে কি। রাজা দুঃখভারাক্রান্ত মনে রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজা রূপ গম্ভীর চিন্তায় এবং ভারাক্রান্ত হৃদয়ে নিজের দরবারে বসেছিলেন। ঠিক তখনই নগরের এক ধনী বণিক দরবারে প্রবেশ করল এবং কাতর কণ্ঠে বলল, হে মহারাজ, আমি এক বণিক। আমার বিশাল সমুদ্রয়ান গভীর সাগরে আটকে পড়েছে গু। এক জ্যোতিষী বলেছে আমার জাহাজ মুক্তি পেতে হলে একজন মানুষের বলি দিতে হবে। তাই আমি প্রার্থনা করি আমার জন্য কোনো একজন মানুষকে বলির জন্য উৎসর্গ করা হোক। সে যুগে রাজার প্রধান দায়িত্ব ছিল রাজ্যের ব্যবসায়ীদের সাহায্য করা, কারণ তারা বিপুল কর দিয়ে রাজকোষ সমৃদ্ধ করত। এই নিয়ম অনুযায়ী রাজা রূপ সৈন্যদের আদেশ দিলেন, রাজ্যের মধ্যে কোনো বৃদ্ধ ব্যক্তি যার জীবন প্রায় শেষের দিকে, তাকে খুঁজে আনো এবং বণিককে দিয়ে দাও। সেই বৃদ্ধের পরিবারের জন্য রাজকোষ থেকে অর্থ সাহায্য করা হবে। রাজাজ্ঞা শিরোধার্য করে সৈন্যরা শহরে বেরিয়ে পড়ল এমন এক বৃদ্ধ খুঁজতে। কিন্তু অনেক খোঁজার পরও তারা এমন কোনো বৃদ্ধকে খুঁজে পেল না। অবশেষে হতাশ হয়ে তারা রাজপ্রাসাদে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই ভাগ্যের পরিহাসে বসন্ত তার ভাই রূপকে খুঁজতে খুঁজতে সেই পথেই এসে পড়ল। সৈন্যরা তাকে দেখে প্রশ্ন করল, ওহে পথিক, কোথায় যাচ্ছ? বসন্ত উত্তর দিল, আমি এক অসহায় পরবাসী, আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজছি। সৈন্যরা পরস্পর আলাপ করে বলল, এই লোক তো আমাদের রাজ্যের কেউ নয়, তাহলে একে ধরে বণিকের হাতে তুলে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের রাজ্যের কাউকে বলি দিতে হবে না, আবার রাজাজ্ঞাও পালন করা হবে। এই চিন্তা করেই তারা বসন্তকে বন্দী করে বণিকের হাতে তুলে দিল। বণিক বসন্তকে জাহাজে তুলে নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যেইমাত্র বসন্তের পা জাহাজের ডেকে পড়ল, অচল জাহাজটি আপনা আপনি চলতে শুরু করল। এটা দেখে বণিক অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, আশ্চর্য, কি ভাগ্যবান এই যুবক, তার পা পড়তেই জাহাজ আপনা আপনি চলতে শুরু করল, অথচ কোনো বলিরও প্রয়োজন হল না। এই ভাবনা নিয়ে বণিক বসন্তকে নিজের সেবক হিসেবে রেখে দেয় এবং তাকে নিজের সঙ্গে জাহাজে নিয়ে নেয়। বণিক তার মালপত্র ভর্তি জাহাজ নিয়ে অন্য এক রাজ্যে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে আজ সেই রাজ্যের রাজকুমারীর স্বয়ংবর অনুষ্ঠিত হতে চলেছে। বণিক মনে মনে ভাবল, যতক্ষণ না জাহাজের মাল বিক্রি হয় ততক্ষণ স্বয়ংবর দেখে আসা যাক। এই ভাবনা থেকে সে বসন্তকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের স্বয়ংবর দেখতে গেল। এই স্বয়ংবরের জন্য দূর দূরান্ত থেকে বহু রাজা মহারাজা উপস্থিত হয়েছিল, কারণ রাজকুমারী চন্দ্রা তার অপরূপ সৌন্দর্যের জন্য সমগ্র দেশে বিখ্যাত ছিলেন। বণিক এবং বসন্ত গিয়ে রাজসভায় এক পাশে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রাজকুমারী চন্দ্রা বরমালা হাতে রাজসভায় প্রবেশ করলেন এবং নিজের উপযুক্ত বর খোঁজার জন্য সবার চারদিকে তাকালেন। তিনি একের পর এক প্রতাপশালী রাজা মহারাজাকে দেখলেন, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল রাজসভার এক কোণে দাঁড়িয়ে থাকা এক তরুণের উপর। যদিও তার চেহারা বিষণ্ণ ছিল, তবু তার মুখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছিল। সে আর কেউ নয়, বসন্ত। বসন্ত, যার ভাগ্য তাকে বণিকের সঙ্গে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সে এসবের কিছুই নিয়ে চিন্তিত ছিল না। সে শুধু মাথা নিচু করে নিজের চিন্তায় ডুবেছিল। রাজকুমারী চন্দ্রা সোজা তার দিকে এগিয়ে এলেন এবং বরমালা তার গলায় পরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে রাজসভায় উপস্থিত সমস্ত রাজা মহারাজা হতবাক হয়ে গেলেন। বণিক তো যেন আকাশ থেকে পড়ল। সে মনে মনে বলল, এটা কি হলো? একে সঙ্গে আনারই ভুল হয়েছে। বসন্ত নিজেও বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না যে এটা হঠাৎ কি ঘটল। সে রাজকুমারী চন্দ্রার দিকে তাকিয়ে বলল, হে রাজকুমারী,
আপনি এক রাজাধিরাজের কন্যা, আর আমি তো আপনার যোগ্য নই। আমি তো এক দুঃখী সাধারণ মানুষ গো। দেখুন, এই সভায় একের পর এক প্রতাপশালী রাজা মহারাজা এসেছেন। আপনি তাদের মধ্য থেকে নিজের উপযুক্ত বর নির্বাচন করুন গো। রাজকুমারী, আমি আপনার যোগ্য নই। বসন্তের কথা শুনে রাজকুমারী চন্দ্রা বললেন, না না স্বামী, আমি একজন পতিব্রতা স্ত্রী এবং আপনাকে দেখেই আমি আপনাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। একজন পতিব্রতা স্ত্রী একবার যাকে স্বামী রূপে মেনে নেয়, তারপরে অন্য কাউকে ভাবাটাও পাপ বলে মনে করে। এখন থেকে আপনি আমার স্বামী গু। তখন বসন্ত বললেন, হে রাজকুমারী, আমি খুবই গরিব মানুষ। আমার নিজস্ব থাকার জায়গা পর্যন্ত নেই। আমি তো শুধু এই ব্যবসায়ীর একজন ছোটখাটো চাকর। বসন্তের কথা শুনে রাজকুমারী বললেন, স্বামী, এখন আপনার ধনসম্পদ বা দারিদ্র্য আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। আপনি যেমনই হন, আপনি এখন আমার স্বামী। আপনি যেভাবে থাকবেন আমিও সেভাবেই থাকব। আপনি যা খাবেন আমি তাও খাব। অবশেষে রাজকুমারী চন্দ্রার দৃঢ়তার সামনে বসন্ত বাধ্য হয়ে মাথা নত করেন। রাজকুমারী যখন মালা পরিয়ে দিয়ে নিজের চলার প্রস্তুতি নিতে রাজপ্রাসাদে ফিরে যান, তখন তার পিতা ক্রুদ্ধ হয়ে বলেন, হে নির্বোধ কন্যা, এটা তুমি কি করলে? আমি তোমার স্বয়ংবর এই জন্য করিয়েছিলাম যাতে তুমি এক সুন্দর ও সম্মানিত রাজপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করো, কিন্তু তোমার তো জ্ঞান জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে। তুমি এই কঙ্গালের গলায় মালা পরিয়ে তাকে তোমার স্বামী বানালে। পিতার কথা শুনে রাজকুমারী বললেন, পিতাশ্রী, এখন তিনি যেমনই হন তিনি আমার স্বামী। অনুগ্রহ করে তার অপমান করবেন না গি। রাজা বললেন, ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তবে আমি আমার ধনসম্পত্তি থেকে তোমাকে এক পয়সাও দেব না। আমি দেখতে চাই তুমি এই গরিবের সাথে কতদিন সুখে থাকতে পারো। কিন্তু রাজকুমারীর উপর পিতার কথার কোনো প্রভাব পড়ল না। তিনি তার পরিবার এবং রাজপ্রাসাদ ছেড়ে বসন্তের সঙ্গে চলে যান। বসন্ত তার নববধূ রাজকুমারী চন্দ্রাকে নিয়ে ব্যবসায়ীর জাহাজে ফিরে আসে। তারা জাহাজে পা রাখতেই ব্যবসায়ী তার জাহাজকে গন্তব্যের দিকে রওনা করে দেন। কিন্তু ব্যবসায়ীর মনে তখনও একটা প্রশ্ন ঘুরছিল, আমি কেন বসন্তকে আমার সঙ্গে স্বয়ংবর দেখতে নিয়ে গেলাম? রাজকুমারী চন্দ্রা তাকে মালা পরাল কেন? আমি কি দেখতে খারাপ? আমার তো অনেক ধনসম্পত্তি আছে, আমি এত বড় ব্যবসায়ী, তবুও সে আমাকে পছন্দ না করে আমার চাকরকেই স্বামী হিসেবে বেছে নিল। এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কিছু হতে পারে না। আমি এর প্রতিশোধ নেবই। এরপর কি হলো জানতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।